বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল এবং হাইকোর্ট এই দুই বিভাগ নিয়ে গঠিত দেশের সর্বোচ্চ আদালত। বিচার প্রার্থীদের শেষ আশ্রয়স্থল। বাদী যেমন ন্যায় বিচার পাবার অধিকার রাখেন, তেমনি অভিযুক্ত রাখেন ন্যায় বিচার পাবার অধিকার। সাধারণত অভিযুক্তরা নিম্ন আদালত থেকে জামিন নেয়ার চেষ্টা করেন। আদালতকে ভুল বুঝিয়ে কিংবা আদালতে ভুল তথ্য উপস্থাপন করে জামিন নেবার ঘটনাও দেখা যায়। আবার নিম্ন আদালতে জামিন না পেয়ে একইভাবে জালিয়াতির চেষ্টা হয় উচ্চ আদালতেও। উচ্চ আদালত থেকে জামিন নেয়ার বেশ কয়েকটি জালিয়াতির খবর আসে টিম 360 ডিগ্রির কাছে। উচ্চ আদালতের তথ্য বলছে, এখন পর্যন্ত উচ্চ আদালতে সবচেয়ে বেশি জালিয়াতির ঘটনা ঘটেছে এই জামিন নিয়েই। এখন পর্যন্ত এ বিষয়ে মামলা হয়েছে 22টি, আরও 4টি জামিন প্রতারণার মামলার প্রস্তুতি চলছে। ধর্ষণ অথবা মার্ডার এই ধরনের কেসে একই সঙ্গে জালিয়াতির কিছু মামলাতেও আমরা এই জালিয়াতপূর্ণ কাগজপত্রাদি বা সার্টিফাইড কপি দাখিল করে জামিন নেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। জামিন জালিয়াতি বা ভুয়া জামিনের ঘটনা নতুন কিছু নয়। যদিও এর সংখ্যা খুবই কম, তারপরেও এই ঘটনাগুলো যে জনজীবনে নিরাপত্তাহীনতা বোধকে তীব্র থেকে তীব্র করে, সেটা অস্বীকার করার উপায় কোথায়? গত বছর অর্থাৎ 2020 সালে জামিন পেয়েছেন প্রায় 2,10,000-এর কিছু বেশি। এর মধ্য থেকে জালিয়াতির ঘটনা ধরা পড়েছে মাত্র হাতে গোনা কয়েকটা। এসব ঘটনাকে অনুসন্ধানী চোখে বিশ্লেষণ করলে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এই যেমন ভুয়া কাগজপত্র দিয়ে জামিন নিয়েছেন, কেউ আবার আদালতে উত্থাপন করেছেন ভুয়া তথ্য। প্রশ্ন হলো, এসব জালিয়াতির ঘটনা কিভাবে ঘটে? পুলিশ, আদালত, কারা কর্তৃপক্ষ, কার দায় আসলে কতটুকু? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এবার আপনাদের সামনে 4টি ঘটনা তুলে ধরতে চাই। 9 ফেব্রুয়ারি 2021, বগুড়ার চারমাথা এলাকা। বগুড়া জেলা মোটর মালিক সমিতির আধিপত্য বিস্তার নিয়ে চলে দুই গ্রুপের সংঘর্ষ। মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদকের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর সহ চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ, সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন। দুপক্ষের পাল্টাপাল্টি মামলা ছাড়াও পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে আরও একটি। মোট 3 মামলায় পুলিশের গ্রেপ্তারি এড়াতে পালিয়ে বেড়ান আসামিরা। সেই এক পক্ষের একজন বগুড়া জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এক মামলায় তিনি সহ আসামি 33 জন আগাম জামিন নিতে ঘুরে বেড়াচ্ছিলেন বগুড়ার আদালত পাড়ায়। এমন সময় তার সামনে হাজির হন আইনজীবী তানজিম আল মিসবা। সে বললো যে, ভাই আপনি জামিনটা করতে চাইলেন, আমি জামিনটা করে দিই। আমি বললাম যে, দেখেন এটা তো 33 জনের নামে জামিন, এটা আবার আমাদের তো ঢাকা বা ইয়েতে যাইতে হবে, এফিডেভিট করতে হবে, জামিন নিতে হবে, সবাইকে যাইতে হবে। তো বললো যে, হ্যাঁ যাইতে হবে আপনাকে, আমাকে আপনি যাইতে বলছেন, আমি কবে যাব সেই ইয়েতে বলেন। উনি হঠাৎ করে আমাকে বলে যে, আশা যে করোনাকালীন সময়ে আপনি যাওয়া লাগবে না, আমি জামিনটা করে ফেলাচ্ছি, আমি কাগজটা আপনাকে দিচ্ছি, আপনি আরও টাকা দেন। চুক্তি হয় 1 লাখ টাকায়, কিন্তু লেনদেন হয় 85,000। গ্রেপ্তার এড়াতে জামিননামা নিয়ে আসেন বগুড়ার সদর থানায়। পুলিশ এই জামিননামা দেখে বুঝতেই পারেনি এটা জাল। যদি সঠিক প্রসিডিউর মেনটেন করে বিষয়গুলো আসে, তাহলে এই জালিয়াতির বিষয়গুলো এড়ানো সম্ভব। থানায় জামিননামা জমা দিয়ে এলাকায় দিব্যি ঘুরে বেড়ান সবাই। 24 তারিখে দেখতেছি যে ঢালাওভাবে অ্যাটর্নি জেনারেল সাহেব বক্তব্য দিচ্ছেন। আমরা জানতে পারলাম যে এটা জামিন ভুয়া করে দিচ্ছে। কাদের সেটা? তখন এই আয়ুর সাহেব আমাদের সাথে যোগাযোগ করে। আমরা বলি যে, না, আমাদের তো এরকম হওয়ার কথা না, বা হবে কেন?
তখন তার সঙ্গে একাধিকভাবে যোগাযোগ করি। সে আমার বাসা তো আসে এখানে, আসে বলে না এটা হতেই পারে না, জামিন ভুয়া হতেই পারে না। এটি গোপনই থেকে যেত যদি না বিষয়টি নিয়ে না ঘাটতেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। কিভাবে ধরলেন এই জালিয়াতির বিষয়টি? আমরা কথা বলি সেই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে। একজন লেডি লয়ার আমাদের কোর্টে এসে বেঞ্চ অফিসারের কাছে জানতে চেয়েছেন যে আমাদের কোর্ট থেকে 14/2/2021 30 জন আসামির কোনো আগাম জামিন হয়েছে কিনা বগুড়ার। তো বেঞ্চ অফিসার তখন আপনার কজ লিস্ট দেখে এবং অর্ডার শিট দেখে বললেন যে না, এই ধরনের কোনো অর্ডার আমাদের কোর্ট থেকে 14/2/2021 হয়নি। 24/2/2021 আমি যখন কোর্ট শুরু হয়, আমি জাস্টিস আবু জাফর সিদ্দিকী এবং জাস্টিস কে এম হাফিজুল আলমের নলেজে ব্যাপারটা আনি। তখন কোর্ট সুমোটো একটা রুল ইস্যু করেন। এরপরই বিষয়টি নজরে আনেন হাইকোর্ট, আদেশ দেন চক্রটি চিহ্নিত করা। মামলা হয় শাহবাগ থানায়। টিম 360 ডিগ্রি এবার শাহবাগ থানায়। কথা বলি থানার অফিসার ইনচার্জের সাথে। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্ত আছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলাটি রুজুর পরেই পরপরই হাইকোর্টে সিআইডিতে প্রেরণ করা হয়েছে। টিম 360 ডিগ্রি এবার সিআইডিতে। সিআইডির তদন্তে দেখা যায় বগুড়ার আইনজীবী তানজিব আল মিসবা এবং ঢাকার আইনজীবী মোহাম্মদ রাজু আহমেদ রাজীব এই দুজন মিলে জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন। আদালতে জামিন শুনানি না করেই নিজেরাই কম্পিউটার থেকে একটি জামিনের কপি বের করেন, আর তাতে সহায়তা করেন তাদের সহকারী মোহাম্মদ সোহাগ শেখ এবং কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুদ রানা। জানতে চাই এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করতে পেরেছে সিআইডি? গ্রেপ্তার হয়েছে 2 জন, একজন অ্যাডভোকেট আর একজন অ্যাডভোকেটের আইনজীবী সহকারী। এমন জালিয়াতির ঘটনায় বিব্রত সেই মোটর শ্রমিক নেতা আমিনুল ইসলামও জানালেন ন্যায় বিচারের জন্য কোথায় যাবেন তারা। আসলে আমরা কার কাছে যাব? আমরা তো যাব, আমরা উকিলের কাছেই যাব। একটা উকিল, সে কোর্টে কাজ করবে, সে কোর্ট থেকে আমাদেরকে জামিন নিয়ে দেবে। উনি ঢাকায় কিভাবে আমার জামিন করলো, কোথায় আমায় যাওয়া লাগলো না, কিছু করা লাগলো না। উনি একটা কাগজ এসে ধরে দিল, সেই কাগজটা আবার আমার লোক দিয়ে তাকে থানায় পৌঁছে দেওয়া হলো। তার সাথে আমি সব সময় যোগাযোগ করি। কথা বলতে বলতে জানা গেল সেই সংঘর্ষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনি ও তার দলের কর্মীরা। তার উপর কাউন্টার মামলা, আর সেই মামলায় জামিন নিতে গিয়ে আরও একটা মামলার মুখোমুখি। সব মিলে দিশেহারা বগুড়া মোটর শ্রমিকের 33টি পরিবার। এখানে আমরা যে প্রতারিত হয়েছি, আমরা যে এই যে এতগুলো লোক, যে আমরা এতগুলো পরিবারের না হলো 300 পরিবার আজকে আমরা অনাহারে সেই দিন কাটাইছি। আর হলো আপনার এর সঙ্গে পাশাপাশি আজকে আমি এই মামলাতে আমার বাপকে হারাইছি। আদালতে জামিন শুনানি হয়নি, অথচ অসাধু আইনজীবীরা নিজেরাই কম্পিউটার থেকে ভুয়া জামিনের কাগজপত্র তৈরি করে দিয়েছেন। আর এমন ঘটনা শুধু জেলা শহরগুলোতেই নয়, ঢাকার আদালতেও ঘটেছে। তথ্য বলছে 2015 সালে ঢাকার আদালতগুলোতে বিচারাধীন 76টি মামলায় 106 জন আসামি ভুয়া জামিনে পালান। প্রশ্ন হলো, এগুলোর কি কোনো রক্ষা কবচ নেই? ফিরছে আরও কয়েকটি জামিন জালিয়াতির ময়না তদন্ত নিয়ে, তবে একটা বিরতির পর। এবার আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরতে চাই সেটি ফরিদপুরের একটি হত্যাকাণ্ডকে ঘিরে। এই মামলার আসামি 6 জন। তারা ফরিদপুরের আদালতে জামিন না পেয়ে ছুটে যান উচ্চ আদালতে। এলাকার এক ব্যক্তিকে ধরে তারা পৌঁছে যান উচ্চ আদালতের এক আইনজীবীর চেম্বারে। জানা দরকার সেখান থেকে তারা কি নিয়ে ফিরেছেন। সেজন্য ফিরে যেতে হবে
10 মাস পেছনে। 2020 সালের 25 আগস্ট একটি হত্যা মামলার ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা থানায় মামলা করা হয় আমিনুল ইসলাম সহ 6 জনের বিরুদ্ধে। আগাম জামিনের জন্য তারা দ্বারস্থ হন উচ্চ আদালতের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের চেম্বারে। উচ্চ আদালতের শুনানি শেষে 6 আসামিরই জামিন হয়েছে বলে সার্টিফিকেট দেন ওই চেম্বারের আইনজীবী সাইদা ইয়াসমিন। সেই সার্টিফিকেটের কপি নিয়ে 6 জনই থাকেন নিশ্চিন্তে, কিন্তু কিছুদিন পরেই তারা জানতে পারলেন 6 জনের নয়, জামিন পেয়েছিলেন মাত্র 1 জন। প্রশ্ন হলো তারা কিভাবে জানতে পারলেন। বিষয়টি পরিষ্কার হতে আমরা কথা বলি সেই ব্যক্তির সাথে যিনি সেই 6 জনকে ব্যারিস্টার ফখরুলের চেম্বারে নিয়ে গিয়েছিলেন। কথা হয় মোবাইল টেলিফোনে। ওই জামিন যখন করাইলো ওরা সবাই শুনছে যাবেন, যাবেন হয়েছে ওদের থেকে আমাকে 1 জন। আচ্ছা, উনি কি করছে ওই অ্যাডভোকেট যে সার্টিফিকেট এই 5 জন সব দিচ্ছে, ওই সার্টিফিকেট দিয়ে ওরা থানায় যায় জমা দিয়ে বাড়িতে বেশ ঘুরে গেছে বাড়িতে। তো পরে যখন ওই যে 1 সপ্তাহ পরে কাগজপত্র উঠিতে গেছে আবার ওই কাগজটা লাগেই ওই কাগজ উঠে তখন আবার দেখে যে ওই বেল হয়েছে মাত্র 1 জনের। আমাদের হাতে চলে আসে সেই জামিন সার্টিফিকেটের কপি। সেই কপি নিয়ে টিম 360 ডিগ্রি হাজির হয় ব্যারিস্টার ফখরুল ইসলামের চেম্বারে। জানতে চাই আসলে কি হয়েছিল। আমার লার্নের জুনিয়র সাইদা ইয়াসমিন ফাইলিং লয়ার, এবং আমরা মামলা মুভ করার পরে সাইদা ইয়াসমিন একটি লয়ার সার্টিফিকেট দিয়েছে। এটা আদালতের কোনো কাগজ নয়, সাইদা সিগনেচার করে একটা সার্টিফিকেট দিয়েছে যে সকলের বেইল হয়েছে। কিন্তু আমরা যখন সার্টিফিকেট কপি পেলাম তখন দেখেছি যে শুধু 1 জনের বেইল হয়েছে। এটা সার্টিফিকেট দেওয়ায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এটা আদালতের কোনো কাগজের জালিয়াতি অথবা অন্য কোনো রকম কিছু ঘটে নাই। তবে এই ঘটনায় জামিন না পাওয়া সেই 5 ব্যক্তি লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিয়েছেন। কি বলে ওই ওনাদের সংগঠন আছে উকিল বারের, ওখানে ওদেরকে নালিশ মামলা করার জন্য। 2 দিন পর জানা গেল ওই ঘটনায় এখন আপোষ মীমাংসার প্রস্তাব এসেছে ব্যারিস্টার ফখরুলের কাছ থেকে। আমি ওদের সাথে কথা বলছিলাম, তোরা বললো যে ওদের সাথে নাকি আপোষ মীমাংসা কথাবার্তা চলছে। আপোষ মীমাংসাটা কিভাবে করতে চাচ্ছে? টাকা ফেরত দিবে? হ্যাঁ, টাকা ফেরত দিবে। কত টাকা নিচ্ছিল উনি? আপনি ওদের থেকে নিচ্ছিল যে 40,000-এর মতো। ব্যারিস্টার ফখরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যুদ্ধাপরাধের মামলা লড়েছিলেন। ট্রাইব্যুনাল রায় দেবার আগেই রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা। পরে রায় ফাঁসের মামলায় ব্যারিস্টার ফখরুলকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করা হয়। অবশ্য সেই মামলায় জামিনে আছেন তিনি। প্রশ্ন হলো একজন সাজাপ্রাপ্ত আইনজীবী জামিনের থেকে মামলা পরিচালনা করতে পারেন কিনা। আমার জানা মতে এটা বার কাউন্সিলের টোটালি বার কাউন্সিলের একটা এখতিয়ার। এখন বার কাউন্সিল ও ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা ওনারা বলতে পারবেন। আমরা আরো জানতে চাই এমন জামিনের বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন। এখানে তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করে আপনি যখনই কোনো এই সুবিধা নিতে যাবেন, এটা অবশ্যই উনি ওই অপরাধী। এমন ভুলের জন্য উচ্চ আদালত সতর্ক করে দেন আইনজীবীকে। সাইদাকে বলেছে যে তুমি ইয়াং মানুষ, আগামীতে যদি ইয়াং অ্যাডভোকেট, তুমি আগামীতে কোনো সার্টিফিকেট দেওয়ার সময় আর একটু সতর্কতা অবলম্বন করো। যদিও ব্যারিস্টার ফখরুল ইসলামের দাবি এটা ছিল একটা ভুল বোঝাবুঝি। এ বিষয়ে আদালত তাদের সতর্কও করে দিয়েছেন। তারা আসলে কতটা সতর্ক হলেন সেটা সময় বলে দেবে। তবে এই মুহূর্তে আপনাদেরকে এমন একটা চাঞ্চল্যকর তথ্য জানাতে চাই যা শুনলে আপনি নিজেও তাজ্জব বনে যাবেন।
যদি কখনো শোনেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 3 আসামি ভুয়া জামিন দেখিয়ে 17 বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে কেমন শোনাবে? তাহলে চলুন ঘটনার আদ্যপান্ত জানা যাক। 2001 সালের 1 সেপ্টেম্বর 2.5 কেজি হেরোইন সহ মাগুরায় গ্রেপ্তার হয়েছিলেন 3 ব্যক্তি। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছিল জেলার শালিকা থানায়। অভিযোগ প্রমাণিত হবার পর 2003 সালে সেই 3 আসামি গোলাম মোস্তফা, আবু বক্কর ও জালাল উদ্দিনকে যাবজ্জীবন জেল দেন মাগুরার বিচারিক আদালত। এরপর দণ্ডিত 3 আসামিকে পাঠানো হয় মাগুরা জেলা কারাগারে। এর 4 দিন পরই এই ভয়ঙ্কর 3 আসামিকে নিয়ে যাওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। কারাগারে যাবার পর সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে 3 আসামি, কিন্তু ওই আপিল শুনানি না করেই জাল জামিনের কাগজ তৈরি করে একটি চক্র। এরপর সেই জাল জামিনের কাগজপত্র দেখিয়ে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যায় সেই 3 আসামি। কারাগার থেকে মুক্তি পেয়েই সেই 3 আসামি আবারও শুরু করেন মাদক ব্যবসা, আবারও শুরু করেন হেরোইন পাচার। এর মধ্যে 2016 সালে আবারও 1 কেজি হেরোইন সহ ধরা পড়েন সেই 3 আসামির একজন গোলাম মোস্তফা। বিচার শুরু হয় ঢাকার বিশেষ জজ আদালত 5-এ। এ নিয়ে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক এ বিষয়ে একটি প্রতিবেদনও করে। আমরা যোগাযোগ করি সেই প্রতিবেদক দিদারুল আলমের সাথে। তার কাছ থেকেই জানা যাক 17 বছর পর জাল জালিয়াতির ঘটনা বেরিয়ে আসলো কিভাবে। আমাদের যে অনুসন্ধান সেখানে ছিল যে আপনার তারা কোনো আবেদনই করেনি, কোনো কোটি আবেদন করেনি, এবং আপনার রেকর্ডে যে একটা আদেশের কপি থাকে যে আপনার মামলার মূল হিয়ারিং, আপিল হিয়ারিং যখন হবে আপনার নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে, সেখানে তো একটা জামিনের আদেশ থাকে যে কোর্ট জামিন দিয়েছে, আসামি বাহিরে আছে, কিন্তু এই ধরনের কোনো জামিন আদেশ ওই মামলার রেকর্ডে নাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যিনি এই বিষয়টি প্রথম আদালতের নজরে আনেন, আমরা কথা বলবো সেই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে। একটা জামিনের আবেদন নিয়ে আমাদের কোর্টে একজন আইনজীবী আসেন, গোলাম মোস্তফা নামে একজন আসামি। তো ওই মামলাটার যখন নথিপত্র জাস্টিস আবু জাফর সিদ্দিক এবং জাস্টিস হাফিজুল আলম দেখলেন, ওখানে পূর্ববর্তী কোনো জামিনের আদেশ নেই। যে সে জেল থেকে কিভাবে বেরিয়েছে এটার কোনো আদেশই ওখানে, কারণ হাইকোর্ট থেকে কোনো জামিন হলে এটার রেকর্ড অবশ্যই অর্ডারশিটে থাকবে। তারপরে আপনার মামলা আদালত ওখানকার যিনি জেলা প্রশাসক আছেন ওনাদেরকে মানে মেনশন করে একটা অর্ডার দিলেন যে এই আসামির জামিন আদেশের কপি এবং সে যে জেলখানা থেকে বের হয়েছে তার নথিপত্র এগুলো পাঠানো। এখানে গোলাম মোস্তফা বের হয়েছিলেন 8/4/2004-এ, তার সাথে আবু বকর উনি বের হয়েছেন 18/4/2004-এ, এবং আরেকজন আসামি জালাল উদ্দিন উনি বের হয়েছেন 18/4/2004। কিন্তু এই সংক্রান্ত কোনো নথি বা কোনো কাগজপত্রই তৎকালীন কোনো রেকর্ডপত্রে কিছুই খুঁজে পাওয়া যায়। আমরা জানতে চাই কারা কর্তৃপক্ষ যাচাই বাছাই না করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 3 আসামিকে মুক্ত করেছিলেন কিভাবে, আর সেই জামিনের কাগজ কি তাদের কাছে আছে? এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কেউ কথা বলতে চাননি। এবার রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাই কারা কর্তৃপক্ষের আদালতের জামিন আদেশ যাচাই বাছাই করার প্রক্রিয়াটা আসলে কি। নিয়ম হচ্ছে আপনার ওখানে যখন কোনো জামিননামা যাবে, জামিনের এটা আপনাকে ভেরিফাই করতে হবে। এটা আপনাকে এখন তো অনলাইন বেসিসে সবকিছু ভেরিফাই করা যায়, কিন্তু তখন আপনার জেলা প্রশাসকের জেলা ম্যাজিস্ট্রেটের যেই অফিস
সেখানে যায় অর্ডারটা, জেলা ম্যাজিস্ট্রেটের অফিস থেকে কারা কর্তৃপক্ষের কাছে যাবে। তো জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে যখন যাবে তখনই জেলা ম্যাজিস্ট্রেট এটা ভেরিফিকেশন করবেন যে এটা আসলেই আদালত থেকে হয়েছে কিনা। এই খবর প্রচারের পর টনক নড়ে প্রশাসনের। আমরা আবারও কথা বলতে চাই সাংবাদিক দিদারুল আলমের সাথে। এর সঙ্গে কোনো কারা কর্মকর্তা জড়িত কিনা সেটাও তদন্তের জন্য আপনার 3 সদস্যের একটি কমিটি গঠন হয়েছে এবং বর্তমানে খুলনা বিভাগে যেহেতু করোনার সংক্রমণ ব্যাপক হারে হয়েছে, এই কারণে ওই কমিটির কাজ আপাতত আপনার স্থগিত আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির দায়িত্ব এই ঘটনায় কারাগারের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত আছেন কিনা সেটা খুঁজে বের করা। আর এরই মধ্যে সিআইডি সেই ঘটনায় 3 আসামিকেই গ্রেপ্তার করেছে যারা গত 17 বছর ধরে ভুয়া জামিনে ঘুরে বেড়াচ্ছিলেন। তদন্ত শেষে বেরিয়ে আসবে মূল রহস্য। ততক্ষণ আপনারা পরের ঘটনা জানতে প্রস্তুতি নিন, আর আমরা ফিরছি আরও একটা বিরতির পর। অনুসন্ধানের শুরুতে আপনাদেরকে বলেছিলাম 4টি ঘটনা 4 রকমের হলেও এর মূলে রয়েছে মূলত একটি বিষয়, জামিন। প্রথম 3টি ঘটনায় দেখা যাচ্ছে আদালতে না গিয়ে কিভাবে নিজেরা জামিনের কাগজপত্র বানিয়ে নিচ্ছেন। আবার কোথাও কোথাও কারাগারে ভুয়া জামিনের কাগজ দেখে আসামি বেরিয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে দেখাবো একজন আসামি জামিন নিতে কিভাবে আদালতে ভুয়া কাগজপত্র উপস্থাপন করেন। সাভারের হেমায়েতপুর এলাকা। এই জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় দুপক্ষের। এক পক্ষ পুরো জমিটি নিজের দখলে নেবার জন্য একটি জাল পর্চা তৈরি করে, আরেক পক্ষ সেই জাল পর্চা তৈরির অভিযোগ এনে সাভার থানায় একটি মামলা করেন। এটা মামলাটা করছে আমাদের নামে আরএজের কাগজ আছে, 3 জনের নামে কাগজ আছে। সেই কাগজটা ওরা একজনের নামে দেখাইছে, ইসমাইলের নামে দেখাইছে। সেই মামলায় 3 আসামির একজন সরোয়ার হোসেন জিতু, তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয় সাভার থানা পুলিশ। সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এরপর জিতু বেশ কয়েকবার জামিনের আবেদন করলেও বারবার জামিন খারিজ করে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তবে জামিন পেতেও জালিয়াতির আশ্রয় নেয় জিতু। একবার জামিন আবেদনে তিনি বলেন আরএস খতিয়ান জাল করার প্রশ্নই ওঠে না, কারণ এই জমির আসামির দাদা, চাচা ও ফুপুদের নামে বিএস খতিয়ানও হয়ে গেছে। আর সেই বিএস খতিয়ান আদালতে জমা দিয়ে জামিন চান জিতুর আইনজীবী। কিন্তু বাদী পক্ষের দাবি এটিও জাল। কান্দি বৈলারপুর মৌজার 206 নং খতিয়ানের জাল পর্চা সঠিক হিসাবে উপস্থাপনের কারণে এই সাভার থানার মামলাটা হলো। আর পরবর্তীতে আসামির জামিন শুনানিকালে ফিরিস্তি মূলে বিএস খতিয়ানের আরেকটি তার পক্ষে আসামির পক্ষে জাল ডকুমেন্টস বিজ্ঞ আদালতে তারা দাখিল করেন। এই দুইটা আমাদের জানা মতে আপাতত জালিয়াতির মাধ্যমে সৃজিত 2টা ডকুমেন্টস তারা উপস্থাপন করেছে, ব্যবহার করেছে। বাদী পক্ষের কথা কতটুকু সত্য জানতে সেই বিএস খতিয়ান নিয়ে মাঠে নামে টিম 360 ডিগ্রি। সাভারের সেটেলমেন্ট অফিসে টিম 360 ডিগ্রি অফিসের এই প্রধান কর্মকর্তার কাছে জানতে চাই এই বিএস খতিয়ানটি সঠিক কিনা। তিনি যাচাই বাছাই করতে লাগলেন। বুঝলি তো, আমি এটা বলতেছি, আপনি এই যে কান্দি বল্লারপুর সেখানে ওই উনি যেটা ধরছে আপনি বোঝেন নাই, দেশে 218 জেল হইল ইসের শ্যামলাপুর গেল ওইটা যে ভুয়া, এটা সুস্পষ্ট। যেখানে জরিপই শুরু হয়নি সেখানে বিএস খতিয়ান বের হলো কিভাবে? আর এখানে যে অফিসারের নামে স্বাক্ষর দেয়া আছে তিনি আছেন টাঙ্গাইল জেলায়। ঢাকার যে সেটেলমেন্ট রেকর্ড রুম থেকে তুমি দায়িত্ব নিয়ে
টাঙ্গাইলে গেছে কবে? ও গেছে 19 সালে। 2019 সাল থেকে এখন পর্যন্ত ওই কর্মকর্তা টাঙ্গাইলে, অথচ এই জাল কাগজটি বলছে তিনি এখন ঢাকায় কর্মরত আছেন। 1/21 রেকর্ড রুম থেকে একটা নকল গেছে এবং সেইটার সাথে ওই যে জেল নাম্বারটাও মেলে না, কান্দি বইলার। কিন্তু এই মৌজা তুমি তো তখন ছিল না। আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে এই নথিটিও জাল, আর এই নথি ব্যবহার করেই আদালত থেকে জামিন নিতে চেয়েছিলেন আসামি জিতু, কিন্তু সেই নথির ভিত্তিতে আদালত জামিন নামঞ্জুর করে দেন। তবে শেষ পর্যন্ত আপোষের শর্তে জামিন পান সরোয়ার হোসেন জিতু, কিন্তু সেখানেও আপত্তি আছে বাদীর। সে জামিন আইছে যে তাদের সাথে আমরা মীমাংসা হবো, এই বিলা সে জামিন আসছে। আজ পর্যন্ত সে আমাদের কখনো বসে নাই আমাদের জমির ব্যাপারে। আমরা এবার জামিনে বেরিয়ে আসা জিতুর সামনে। এটা পুরোটাই জাল, এই কাগজ বের হয় না। এই কাগজ বের হয় না আপনি বলতেছেন? আমি গিয়ে চেক করে আসছি। ঠিক আছে, তাহলে আপনি আমার উকিলের সাথে কথা বলেন। আমার সাথে আমি কথা বলবো। হ্যাঁ সেটাই তো, আমি তো এইগুলো জানি না, আমি ভিতরে ছিলাম, বাইরে উকিলে কি করছে এটা তার আমি ভিতরতে জানি না। তিনি এবার মোবাইল টেলিফোনে তার আইনজীবীর সাথে আমাদের কথা বলিয়ে দিলেন। জামিন যে উনি নিয়েছেন, এখানে 3বার বা 4বার যখন জামিনের আবেদন করেছেন, 4 জায়গায় 3-4 রকমের তথ্য দেওয়া আছে। হ্যাঁ, এই তথ্যগুলো গরমিল আছে। এই বিষয়টা আপনার সাথে কথা বলতে চাচ্ছি। কিন্তু আমাদের পরিচয় পাবার পর তিনি আর ক্যামেরার সামনে আসতে রাজি হননি। নিম্ন আদালত কিংবা উচ্চ আদালত, অপরাধীদের আইনজীবীরা জামিন পাবার জন্য কখনো আদালতকে ভুল তথ্য দেন, কখনো বা জাল নথি উপস্থাপন করেন। আইনে এর শাস্তি কেমন জানতে আমরা কথা বলি আইন বিশেষজ্ঞদের সাথে। জালিয়াত চক্র কিন্তু বহু পূর্ব থেকেই সক্রিয়, এবং মহামান্য আদালত জাস্টিস মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী এবং জাস্টিস কে এম হাফিজুল আলম যেটা মন্তব্য করেছেন, তো যেটা বললেন খুব দুঃখ প্রকাশ করে, যে আইন আদালত বন্ধ হয়ে যায়, ওরা ওদের ঘরে বসে সিল তৈরি করে এসব জাল আদেশ তৈরি করে ওরা বের হয়ে যায়। আইন আদালত আর আইনজীবীদের আর কোনো প্রয়োজন নেই। আমাদের উচ্চ আদালত এই ব্যাপারে খুবই কঠোর হয়েছেন, আর ওনাদের যদি কোনো ডকুমেন্টস ওনাদের মনে হচ্ছে যে না এটা প্রপার ডকুমেন্টস না, ওনারা সেইটার আদেশ দিচ্ছেন না। প্রায় প্রতি বছরই এমন নানান ভুয়া জামিনের ঘটনা আমাদের সামনে হাজির হয়। আমরা সেগুলো দেখি, শুনি, পড়ি এবং অবাক হই। আমরা আরো অবাক হই যখন দেখি এসব ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা একেবারেই শূন্যের কোটায়। প্রশ্ন হলো, এসব ঘটনা বন্ধের কি কোনো উপায় নেই? আমরা মনে করি আদালত, পুলিশ এবং কারা কর্তৃপক্ষকে সমন্বিত ব্যবস্থা নিতে হবে। সুপ্রিম কোর্ট সীমিত আকারে অনলাইনে যে জামিন আদেশ ব্যবস্থাপনা চালু করেছে, সেই অনলাইন ভিত্তিক তথ্য ভাণ্ডার হতে পারে একটি রক্ষা কবচ, যেখানে সারা দেশের আদালত থেকে জারি হওয়া জামিন আদেশ তাৎক্ষণিকভাবে দিয়ে দেয়া হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।